দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো হার্টের নানাবিধ সমস্যা, তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান 1971 সালের অক্টোবর মাসে চুয়াডাঙ্গাই জেলায় জন্মগ্রহণ করেন তিনি। 1997 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন তৌফিকুর রহমান। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে MD ও FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, হার্ট বা হৃদযন্ত্র এটির ভূমিকা কতটুকু আমাদের শরীরে? আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হার্ট। কারণটাকে হার্ট যদি চালু থাকে সমস্ত শরীর অক্সিজেন এবং খাবার পাবে। যদি হার্ট বন্ধ থাকে সমস্ত শরীর অকেজ হয়ে যাবে। অর্থাৎ হার্ট মানে বন্ধ হয়ে যাওয়া মানে সমস্ত শরীরের মৃত্যু। শুধু হার্টের মূল কাজটা হলো যে হার্ট রক্তকে পাম্পিং করে আমাদের শরীরের একদম মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গে এবং সমস্ত টিস্যুতে আমরা বলি যে সমস্ত কোষে খাবার পৌঁছে দেওয়া। কিভাবে? অক্সিজেন এবং খাবার পৌঁছে দেওয়া। এবং সবচেয়ে ইয়ে হলো যে আমাদের এই যে খাবার মেটাবলিজমের ফলে যে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় বা যেগুলোকে আমরা বলি যে ময়লা আবর্জনা তৈরি হয়, এইগুলোকে আবার হার্ট নিয়ে আসে, সবগুলোতে রক্তের মাধ্যমে নিয়ে এসে আবার কিডনি দিয়ে এবং ফুসফুস দিয়ে এগুলো পরিষ্কার করে দেয়। তাহলে এই যে সমস্ত যে আমাদের শরীরে খাবার পৌঁছানো এবং এগুলো খাবারের মেটাবলিজমের ফলে অর্থাৎ শক্তি উৎপাদন তৈরি করতে যে কারখানায় যে আবর্জনগুলো তৈরি হলো, এইগুলোকে আবার শরীরের সাথে নিয়ে এসে এগুলো আবার ক্লিয়ার করে দেয় ফুসফুস এবং কিডনি দিয়ে। সবচাইতে কমন কিছু সমস্যা যদি আমাদেরকে জানাতেন। সারা পৃথিবীতে মৃত্যুর 1 নম্বর কারণ সেটা হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ। এখন কার্ডিওভাস্কুলার ডিজিজ বলতে আমরা হার্টও বুঝি, সাধারণত ব্রেন স্ট্রোকের সাথে ইনক্লুড করে, কারণ এখানে যে সমস্যা রক্তনালীতে হয় আসলে ব্রেনের মধ্যে, এই জন্য কার্ডিওভাস্কুলার ডিজিজ একসাথে বলা হয় যে বাংলাদেশ শুধু না পৃথিবীর সমস্ত পৃথিবীতে মৃত্যুর 1 নম্বর কারণ। সেটা রোড অ্যাক্সিডেন্ট বলেন, সেটা ক্যান্সার বলেন, বা যেটা যে কোনো কারণে মৃত্যু বলেন, হার্টের মাধ্যমে মৃত্যু বলা হচ্ছে প্রায় 25%, অর্থাৎ অর্ধেক 4 ভাগের 1 ভাগ মৃত্যু হলো হার্টের কারণে। সুতরাং হার্টের হলো রোগটার যদি কমন ধরি আমরা, এই মৃত্যুর মধ্যে আমাদের এখন যেটা আমরা বলি ব্লকজনিত হৃদরোগ। এই ব্লকজনিত হৃদরোগ এরকম বয়স বাড়ার সাথে যেমন বাড়তেছে, এবং ব্লকজনিত হৃদরোগ বিভিন্ন কারণে এই যে আমরা বলি খাবার দাবারের যে প্যাটার্ন আমাদের চেঞ্জ হচ্ছে, লাইফস্টাইল যেমন চেঞ্জ হচ্ছে, সাথে সাথে বায়ু দূষণ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখন, তারপর শব্দ দূষণ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে এগুলোর সাথে সাথে প্লাস এই যে আরবানাইজেশন বলি আমরা, অর্থাৎ নগরীকরণ, এই যে করা যে আমাদের জীবনে যে লাইফ চেঞ্জ হচ্ছে, সাথে সাথে এই যে আমাদের জীবনে যে ইঁদুর দৌড় বলি আমরা, অর্থাৎ টার্গেট ফিক্সড করে এইটার পিছনে আমরা ছুটতেছি, এই যে ছুটার কারণে যে স্ট্রেসটা তৈরি হচ্ছে এবং স্ট্রেসের কারণে আমাদের হার্টের পরে যে লোডটা পড়তেছে, এই কারণে আমরা ব্লকজনিত হৃদরোগ সেটা আমাদের হলো দিন দিন বাড়তেছে। আর একটা যেটা আছে বা ব্লকজনিত হৃদরোগ এবং তার জটিলতা, এগুলো দিন দিন বাড়তেছে। এছাড়া আমাদের জন্মগত হৃদরোগ যদি আমরা বলি, এই জন্মগত হৃদরোগের সংখ্যা দিন দিন কমতেছে, কারণ জিনিসটা সুবিধা হয় যে আমরা এখন আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং ডায়াগনোসিস করার ফলে আমরা আর্লি চিকিৎসা দিতে পারি, ফলে জন্মগত হৃদরোগ যেটা সেটা কমতেছে। আবার আমাদের একটা গুরুত্বপূর্ণ সেটা রিউম্যাটিক হার্ট ডিজিজ বলি, অর্থাৎ বাতজ্বরজনিত হৃদরোগ। এই বাতজ্বরজনিত হৃদরোগ কিন্তু আগে অনেক ছিল বাংলাদেশে, এবং শুধু বাংলাদেশ না, 3য় বিশ্বের রোগ বলা হয়। এই 3য় বিশ্বের রোগ বিশেষ করে বাংলাদেশ থেকে কিন্তু এখন এই যে বাতজ্বরজনিত হৃদরোগ যেটা ভালভুলার হার্ট ডিজিজ বলি আমরা, সেগুলো কিন্তু মাত্রা কমে গেছে অনেক। এছাড়া পাওয়া যায় হার্টের চারিপাশে পানি জমে, অনেক পেরিফেরাল লিফিউশন বলি আমরা, বিভিন্ন কারণে, বেশ করে টিউবারক্লোসিস, আমরা টিবিতে যেমন বলি ফুসফুসে আক্রান্ত হয়, টিবিতে কিন্তু আমাদের হার্টও আক্রান্ত হতে পারে, এটা হার্টের পর্দা আক্রান্ত হয়, বলে হার্টের চারিপাশে কিন্তু পানিও জমতে পারে। তাহলে এই যে কিছু ইনফেকটিভ কজ বলা হয়, এই ইনফেকশন হার্টকে অনেক সময় এফেক্ট করে। কোনো ক্ষেত্রে কিছু ক্যান্সার আছে, যদিও খুব রেয়ার, হার্টের ক্যান্সার কিন্তু খুবই রেয়ার, বা হার্টের টিউমারও বলি, এগুলো খুব রেয়ার, এগুলো কোনো ক্ষেত্রে আমাদের আক্রান্ত হতে পারে। তো যদি আমরা বলি একদম কমনেস্ট কারণ আসলে কি, সেটা হলো ব্লকজনিত হৃদরোগ এবং তার হলো ওটা জটিলতা। আরও কিছু রোগ আছে, এটা মাংসপেশি রোগ বলা হয়, আমরা কার্ডিওমায়োপ্যাথি বলি। মায়োপ্যাথির এখন যেমন কিছু কার্ডিওমায়োপ্যাথি আসলে ধরা পড়তেছে বেশি, তার মধ্যে হলো পোস্টপার্টাম বা পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ দেখা যায় অনেক সময় ইয়ং লেডি, তার হার্টের কোনো আগে সমস্যা ছিল না, তার প্রেগনেন্সির লাস্টের দিকে অথবা ডেলিভারির সময় অথবা ডেলিভারি পরপরই কিছুদিন পর আমাদের কাছে আসতেছে শ্বাসকষ্ট নিয়ে,
তখন আমরা দেখলাম যে ডেলিভারি আগে বা প্রেগনেন্সির আগে তার হার্টের ফাংশন ভালো ছিল। এই যে ডেলিভারি বা এই সংক্রান্ত বা প্রেগনেন্সি জনিত তার হার্টের সংখ্যা যেতে পাওয়ার বা হার্টের কন্ট্রাকশন বা ইজেকশন ফ্রাকশন এগুলো কমে গেছে। আচ্ছা। আমরা যেটাকে ডাইলেট কার্ডিওমায়োপ্যাথি বলি, এই ধরনের কিছু রোগ আছে। এছাড়া কিছু রোগ দেখবেন যে স্পোর্টসম্যান অথবা হলো যে ফুটবল খেলতে যায় কম্পিটিটিভ স্পোর্ট বেশ করে, বা 100 মিটার দৌড় 200 মিটার দৌড়ে দৌড়েছে, অথবা বাস্কেটবল খেলতে হঠাৎ করে একজন ঢলে পড়ে যাচ্ছে। একেবারে। এই যে ঢলে পড়ে যাচ্ছে, এতে দেখা কিছু কিছু তাদের হার্টের মাসেল যেটা আছে, যারা মাসেলের রোগ তৈরি হয় অর্থাৎ মাসেলগুলো মোটা হয়ে যায় কোথাও, বা মাসেলের পরিমাণ সরু হয়ে যায়, এটাকে আমরা বলতেছি কার্ডিওমায়োপ্যাথি বা হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথি। কার্ডিওমায়োপ্যাথি। এই যে এইগুলোর জন্য তার ওই যে সাডেন মৃত্যু বা হঠাৎ করে মৃত্যু, এই ধরনের একটা রোগ শুরু থাকে, সমস্যা তৈরি হয়। আচ্ছা। তো এই ধরনের রোগ অর্থাৎ আছে, নানাবিধ কারণ আছে। নানাবিধ কারণ আছে। তবে কমনেস্ট যদি বলেন একদম কমন যেটার জন্য আসলে আমরা বেশি কনসার্ন, যে এখনো বেশি সবাই এরকম করে লাইফ রিস্ক থাকে। এবং রোগী এসে ফার্স্ট লাস্টলি একটা জিজ্ঞেস করে স্যার ব্লক নাই তো, এই যে ব্লক নাই তো যে কোটা, এটা আসলে সবচেয়ে কমন এখন। তো স্যার জানাবেন যে অনেকের তো দীর্ঘদিন থেকে আসলে হার্টে ব্লক নিয়ে থাকেন, তো এই ব্লকটি কোথায় হয় এবং এটি হলে আসলে কোনো ধরনের উপসর্গ হয় কিনা? আচ্ছা, এখন ব্লক জনিত হৃদরোগ, এটা সাধারণত আমরা ব্লক যেটা বলি, যখন ব্লকের কথা আসে এক ধরনের রোগী আসে ইসিজিতে লেখা থাকে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট হ্যান্ডের হেমি ব্লক, কমপ্লিট হার্ট ব্লক, ফার্স্ট ডিগ্রি ভি ব্লক, এরকম। এইটা নিয়ে রোগী একসময় দেখা যাচ্ছে স্যার আমার কি ব্লক হয়ে গেছে, তাহলে এইটা এক ধরনের ইসিজিতে পাই আমরা। আর একটা দেখা যায় এনজিওগ্রাম করা হয়েছে, এনজিওগ্রাম করা, অথবা কখন আমরা ইটিটি বলি, অথবা ইসিজিতেও কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু খুব কম। দিয়ে ইটিটি করার পরে আমরা অনেক সময় বলি যে আপনার ব্লক থাকতে পারে, এনজিওগ্রাম করি আমরা হার্টের রক্তনালী দেখে বলি আপনার ব্লক হয়েছে, তাহলে এইটা আর এক ধরনের ব্লক। অর্থাৎ ইসিজিতে যে ধরনের ব্লক পাই এটাকে বলি আমরা ইলেকট্রিক্যাল ব্লক। অর্থাৎ আমরা যদি বলি হার্টের মধ্যে একটা ইলেকট্রিক্যাল লাইন থাকে আর একটা হলো এই রক্তের লাইন থাকে। আমি অনেক সময় রোগীদের কাউন্সিলিং করার জন্য বলি যে বাড়িতে যেমন ইলেকট্রিক্যাল লাইন থাকে, পানির লাইন থাকে, তেমনি হার্টের মধ্যে রক্তের লাইন আছে, হার্টের মধ্যে ইলেকট্রিক্যাল লাইন আছে। ইলেকট্রিক্যাল লাইনে ব্লক হলে তখন ওই যে ইসিজিতে আসে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল কমপ্লিট হার্ট ব্লক। তো এই ধরনের ব্লকের চিকিৎসা ক্ষেত্রে কোনো আমাদের পেসমেকার প্রয়োজন হয়। আমরা সবাই জানি দেখবো একটা গোটা যন্ত্রের মতো এক ধরনের আছে, যেটা আমরা এখানে ছোট করে কেটে লাগাই দিই, এটা বলে পেসমেকার ট্রিটমেন্ট, যেখানে হার্টের রেট কমে যায় অনেক সময়। আর এক ধরনের যে ব্লক যেটা আমরা বলি, সেটা এনজিওগ্রাম করলাম, যেটা আপনি যে জিজ্ঞেস করলেন কোথায় ব্লক হয়, সেটা রক্তনালীতে ব্লক হয়। এই রক্তনালী হার্টের যে রক্তনালী করোনারি ধমনী বলি আমরা, যদি এখানে ব্লক হয়, এখন এই ব্লকের আসলে বিভিন্ন ধরনের মাত্রা এবং ব্লকের সংখ্যা এর উপরে ভিত্তি করে আসলে চিকিৎসা হয়। যদি দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে ব্লকের মাত্রা কম, 70%-এর কম, ব্লক 4-5টা আছে, আমরা সেক্ষেত্রে সাধারণত ওষুধের চিকিৎসা দিই। আচ্ছা। যদি ব্লকের মাত্রা 70%-এর বেশি হয় এবং সাথে সাথে আমরা ওষুধ চিকিৎসার পরও দেখা যাচ্ছে রোগীর বুকে ব্যথা হয়, হাঁটতে গেলে সিঁড়িতে উঠতে গেলে পরিশ্রম করলে তার বুকে চাপ দেয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় 1টা বা 2টা 3টা থাকলে রিং বসাই দিই। কখনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ব্লকের পাশাপাশি ওই রোগীর ভালভের সমস্যা আছে, অথবা ওই রোগীর হার্টের মধ্যে ছিদ্র আছে। এখন যার হার্টের মধ্যে ছিদ্র আছে, কখনো কখনো অবশ্য আমরা এখন স্পেশাল যন্ত্র দিয়ে বন্ধ করে দেই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ভালভের সমস্যা, তাকে অলরেডি হার্ট বা ভালভ লাগাইতে হয়। সে সুতরাং তাকে তো দুবারে আমরা করতে পারি না, তাহলে একবারে তাকে বাইপাসও করা হয়, আবার তাকে ভালভও চেঞ্জ করে দেওয়া হয়, অথবা হার্টের ছিদ্রও বন্ধ করা হয়, সাথে হলো বাইপাসও করে দেওয়া হয়, তখন তাদের সার্জারির প্রয়োজন হয়। তাহলে আমাদের সাধারণত 3 ধরনের চিকিৎসা হয়। একটা হলো যে ওষুধ চিকিৎসা, একটা হলো ইন্টারভেনশন চিকিৎসা বলি। এই যারা আমরা ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, তারা সাধারণত আমরা হার্টের রিংটা লাগাই দিই, এই যে জায়গা ব্লক হয়েছে বা চর পড়া বলি আমরা সময়, রক্তনালী চিকন হয়ে গেছে, রক্ত যেতে পারতেছে না, সেখানে যে একটা বেলুন দিয়ে প্রথমে ফুলাই দেই, তারপর ওখানে একটা রিং লাগাই দিই। রিং লাগাই দিলে তখন ওই রক্ত চলাচল বেড়ে যায় এবং রাস্তাটা খোলা যায়, রাস্তাটা প্যাটার্ন থাকে, রাস্তাটা খোলা হয়ে গেল। আর কোনো কোনো ক্ষেত্রে যে যদি ইয়ে থাকে, রিস্ক বেশি থাকে রিং বসানো, অথবা যে সাথে সাথে আবার তাদের ভালভের সমস্যা আছে বা ছিদ্র আছে, তখন সার্জনরা কি করে আমাদের পায়ের রক্তনালী নিয়ে বা হাতে থেকে রক্তনালী নিয়ে তখন বাইপাস করে দেয়, বা অনেক সময় হার্টের উপরে রক্তনালী থাকে, আমরা লিমা বলি, সেটা থেকে তার রক্তনালী দিয়ে তাকে বাইপাস করে দেয়। তাহলে এই ধরনের চিকিৎসা 3 দেওয়া হয়। তো এই যে ব্লক জনিত যাদের সাধারণত থাকে, এখন ব্লক থাকলেই যে কথাটা গুরুত্বপূর্ণ, কি কি উপসর্গ থাকে, ব্লক থাকলে কি বুকে ব্যথা হবে, কোশ্চেন আসে, অথবা বুকে ব্যথা হলেই কি ব্লক জনিত হৃদরোগ, এরকম কোশ্চেন আসে। তাহলে ফার্স্ট যেটা হলো, ব্লক থাকলে অধিকাংশ ক্ষেত্রে আপনার বুকের ব্যথা নাও থাকতে পারে। কখন? যদি আপনার ব্লকের মাত্রা 70%-এর কম থাকে, আপনার ব্লক বুকে ব্যথা নাও হতে পারে, আপনি পরিশ্রম করলে সিঁড়িতে উঠতে আপনার বুকে নাও হতে পারে, কিন্তু তার মানে কি তাহলে এই ব্লক নিরাপদ? তার মানে এই ব্লক কি আমার ওই ব্লকে আমার চিকিৎসা লাগবে না? না,
এই যেটা আমরা ব্লক বলি 70%-এর কম, এটাকে বলি ইম্যাচিউর ব্লক বা এটা বলি ইম্যাচিউর প্লাগ বলি আমরা। এই ইম্যাচিউর প্লাগ কিন্তু কখনো কখনো 70% ব্লকের চেয়ে মারাত্মক হয়। কিভাবে? এই যে ইম্যাচিউর ব্লক অনেক সময় ফেটে যে হার্ট অ্যাটাক করে। অনেক সময় অনেক রুগী আছে যারা আমাদেরকে বলে, এবং ইয়ং পেশেন্ট বলে, স্যার আমার জীবনে কোনদিন বুকে ব্যথা হয় নাই, আমার হার্ট অ্যাটাক হলো কেন? তাকে আমরা এনজিওগ্রাম করে দেখছি, তার ব্লকের মাত্রা হয়তো 30-40%, কিন্তু কোনো কারণে, যেমন বেশ স্ট্রেস যে কথাটা আমরা বললাম, ইঁদুর দৌড়, এটাতে তার 30-40% ব্লক, এটা ফেটে যায়, তার পুরোপুরি রক্তনালী বন্ধ হয়ে তার হার্ট অ্যাটাক হয়েছে। এটা হতে পারে। এই জন্য আমার ব্লকের মাত্রা কম থাকলে আমাকে চিকিৎসা নিতে হবে। কয়টা? একটা ব্লক যাতে না বাড়ে, 2 হলো ব্লকের মাত্রা যাতে আস্তে আস্তে কমে, 3 নাম্বার হঠাৎ করে ব্লক যাতে ফেটে না যায়, এই জন্য কিছু নির্দিষ্ট ওষুধ আছে। স্যার, বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে হার্টের যে ব্লকজনিত সমস্যা, এটি হলে আসলে উপসর্গ আসতে পারে কি পারে না সেটি সম্পর্কে জেনেছি। এখন জানাবেন স্যার, এটির ক্ষেত্রে আপনি বলছিলেন কিছু মেডিকেশন দিয়ে চিকিৎসা করা যায় এবং ইন্টারভেনশন তো আছেই, তো কি কি ধরনের ঔষধ আছে? উপসর্গ কি কি থাকে? উপসর্গটা গুরুত্বপূর্ণ, অধিকাংশ কিন্তু উপসর্গ নাও থাকতে পারে। আর উপসর্গ হলে, যেমন আমি হাঁটতে গেলে, সিঁড়িতে উঠতে গেলে বা পরিশ্রম করতে গেলে আমার বুকে চাপ দেয়, এবং অনেকে মিস করে যে হার্টের ব্যথা মানে মনে হয় ব্যথার মতো হবে, জিনিসটা তা না। অনেক ব্যথা হবে, হ্যাঁ ব্যথা, সেটা জিনিসটা হচ্ছে বুকে চাপ দেওয়া, মনে হয় পাথর বসে আছে। আবার রেস্ট নিচ্ছি আমি, কমে যাচ্ছে। সিঁড়িতে উঠতে যাচ্ছে, আমার বাসায় 3 তলা, 1 তলা 1.5 তলা 2 তলা ওঠার পরে আমাকে দেখছি আর পারতেছি না, আমার বুকে চাপ দিয়ে উঠতেছে। আমি একটু রেস্ট নিলাম, আমার কমে গেল, আবার আমি 3 তলা উঠতে পারলাম। আমি দূরে বাজার করতে গেছি, 2 হাতে বাজার নিয়ে আসতেছি, আমার কিছু দূর হাঁটার পরে বুকে চাপ দিচ্ছে, আমি রেস্ট নিলাম, আমার কমে গেল, আবার আমি হাঁটে বাসায় আসলাম। তাহলে এই ধরনের প্যাটার্নটা সাধারণত হয়, এবং এটা বুকের মাঝখানে হয়, ডান হাত বা বাম হাত দিয়ে সরিয়ে যেতে পারে। ইভেন গলার এখানে অনেক রুগী এসে কমপ্লেন করে, স্যার আমি হাঁটতে গেলে মনে হয় বুকে কোনো সমস্যা নেই, এখানে কেউ গলা চেপে ধরছে আমার। তো এরকম হতে পারে, অথবা পিঠে যেতে পারে ব্যথাটা, অথবা এরকম রুগীও বলে, স্যার আমার ইয়েতে হাঁটতে গেলে আমার গ্যাস্ট্রিক বেড়ে যায়, হাঁটতে গেলে আমার উপরে পেটে একটা ব্যথার মতো হয়, চাপের মতো হয়, আমি আবার রেস্ট নিলে কমে যায়। তাহলে এই যে পেটের থেকে শুরু করে বুকের উপরে, পিছনের দিকে, গলার উপরে 2 হাত দিয়ে ছড়াই দিয়ে সব ধরনের সমস্যা হতে পারে। সুতরাং আমার শুধু বুকেই সমস্যা হবে, আমার শুধু বাম দিকে সমস্যা হবে, বাম দিকে ব্যথা হবে, এইটা আসলে হার্টের ব্যথা বিভিন্নভাবে বিভিন্ন রকমের হতে পারে। আর এটা গেল হলো আমাদের ক্রনিক প্রেজেন্টেশন বলি। এখন একটা আছে যে আমার হার্ট ব্লক ছিল, ব্লকটা ফেটে যেয়ে আমার রক্তনালী পুরো বন্ধ হলো, বন্ধ হয়ে গেলে আমার একটা বলে এরকম করোনারি সিনড্রোম, অর্থাৎ আমার হার্ট অ্যাটাক বলতে যেটা বোঝায়, হার্ট অ্যাটাক হয়ে গেল। তার সিমটমটা কেমন হবে? তার উপসর্গটা আমার মনে হয় বুকে চাপ দিয়ে রাখছে, রোগীর অনুভূতি বলবে আমার মনে হচ্ছে আমি মারা যাচ্ছি, আমি আর বাঁচবো না, সাথে প্রচুর ঘাম হচ্ছে, রোগী কিছু কিছু বমি ভাব হচ্ছে। তখন অবশ্যই আপনি দেরি না করে আপনার নিকটস্থ যে কার্ডিয়াক হসপিটাল আছে অথবা যে কোনো হসপিটাল আপনি যান, এবং এখানে আপনার হার্ট অ্যাটাক হয়েছে নাকি ওই যে একটা কথা বলে গ্যাসের চাপ বাড়ছে, অথবা পিত্তথলি পাথর আছে, ওইটা মনে হয় আমার ঝামেলা করতেছে, এই যে জিনিসগুলো থেকে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন। কারণ হার্টের ক্ষেত্রে মিনিট মেন মাসেল, প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। আপনি যত দেরি করে হাসপাতালে যাবেন তত আপনার হার্টের মাসেল ড্যামেজ হবে, তত বেশি আপনার জটিলতা বাড়বে, এবং চিকিৎসারও রেজাল্টও আমার কম পাবো। এবং চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাদের প্রাইমারি চিকিৎসা রিং বসানো, অথবা আমাদের প্রাইমারি ওষুধ দিয়ে আমার রক্তনালী যে চাকা হয়েছে সেটা গলায় দেওয়া, এটাও কিন্তু যত ডিলে হবে তত কিন্তু আপনার ভবিষ্যৎ জটিলতা বাড়বে। এই কারণে আপনি অবশ্যই যদি আপনার এই ধরনের সিমটম হয়, কি বুকে চাপ দিচ্ছে, মনে হচ্ছে আপনি মারা যাবেন, সাথে প্রচুর পরিমাণে সোয়েটিং হচ্ছে, আর যদি রিস্ক ফ্যাক্টরগুলো যদি থাকে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আপনি ধূমপান করেন, আপনার ওজন বেশি, বসে বসে কাজ করেন, আপনি পুরুষ মানুষ, আপনার বয়স বেশি, যদি এরা ফ্যামিলিতে আপনার হার্টের সমস্যা আছে, কারো রিং লাগানো, কারো বাইপাস করা যদি থাকে, বা কারো হার্ট অ্যাটাক হয়েছে আগে, এরকম যদি হিস্ট্রি থাকে, তা আপনি আর দেরি করবেন না। আপনি অবশ্যই নিকটস্থ যদি কার্ডিয়াক হসপিটাল সুবিধা হয়, কার্ডিয়াক ঢাকায় থাকলে তো কার্ডিয়াক সুবিধা আছে, আর যদি যারা গ্রামে থাকেন তারা অবশ্যই আপনার নিকটস্থ হেলথ কমপ্লেক্স অথবা সদর হাসপাতাল, অথবা এখন অনেক ইয়েতে আছে যে জেলা লেভেলে মেডিকেল কলেজ হসপিটাল আছে, আপনি মেডিকেল হসপিটালে চলে যাবেন। আপনার কার্ডিয়াক এতে ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি শুরু করবেন ততই দ্রুত আসলে তিনি রিলিফ পাবেন। স্যার, চমৎকার বলছেন। আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে, আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। অনুষ্ঠানে এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। একজন হৃদরোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কি কি খাবার
আপনাকে বর্জন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত অয়েলিযুক্ত খাবার, তারপরে চিনি, মিষ্টি এবং ফাস্ট ফুড, বাইরের যত খাবার আছে, জাঙ্ক ফুড আছে, অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন যেটা কিনা আপনার খুব স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। যেমন বিশেষ করে আপনি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, কারণ সবুজ শাকসবজিতে আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এবং এ সময় আপনি ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত যে খাবারগুলো সেটা আপনি খাবেন, বিশেষ করে কাঠবাদাম এবং অনেক ধরনের বাদাম আছে যেটা কিনা হার্টের ক্ষেত্রে অনেক উপকারী। এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন, আপনি গ্রিন সালাদ রাখার চেষ্টা করবেন এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে যেটা আপনি যদি লাল আটা রুটির সাথে সকালবেলা খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে। এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন আপনি ডিম অবশ্যই খেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে। আপনাদের যাদের কিনা হৃদরোগের ঝুঁকি আছে তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন, তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না, এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। এই জন্য আপনার অন্ততপক্ষে নাস্তা করার ঠিক মিনিমাম 25 মিনিট পর আপনাকে চা পান করতে হবে। আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন। আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম চিন্তামুক্ত থাকতে হবে। স্যার, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সব শেষে খুব ছোট্ট করে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। হৃদরোগের ক্ষেত্রে এটা আরও বেশি সত্য। যদি আমি হৃদরোগ প্রতিরোধ না করি, হৃদরোগ নির্ণয় করা যেমন ব্যয়বহুল, জটিল, হৃদরোগের চিকিৎসা আরও বেশি জটিল। অলরেডি আমরা বললাম রিং লাগানো, রিংয়ের দাম অনেক, বাইপাস সার্জারি দামও বেশি, জটিলতাও বেশি, রিস্কও বেশি, সাথে হলো কষ্টও বেশি। সুতরাং আমাকে হৃদরোগ প্রতিরোধ করতে হবে। এখন হৃদরোগ প্রতিরোধের ক্ষেত্রে অবশ্যই আমরা স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলতে হবে। সেক্ষেত্রে আমার খাবার দাবার বলেন, আমার চলাফেরা বলেন, আমার এক্সারসাইজ বলেন এবং লাইফ স্টাইলের ক্ষেত্রে যে বলে যে অহেতুক স্ট্রেস মুক্ত জীবনযাপন থেকে আমাকে বাঁচতে হবে, তাহলে ভালো থাকা যাবে। স্যার, আমাদের এই অনুষ্ঠানে আপনি এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল হৃদযন্ত্রের নানাবিধ সমস্যা, তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এখন আমরা সবাই জানি এবং দর্শকরাও জানেন, আমরা সচেতন যে বন্ধ্যাত্ব আসলে নারী পুরুষ বা স্বামী স্ত্রী যে কারো কারণে হতে পারে এবং কারণটা প্রায় সমান সমান। যদি আপনার মেয়েদের আমি যদি একটা আনুমানিক হিসাবে বলি যে বন্ধ্যাত্বের জন্য মেয়েরা যদি 40 ভাগ দায়ী হয়, ছেলেরাও 40 ভাগ, বাকি 10 ভাগ মিলিত দুজনেরই সমস্যা থাকে আর 10 ভাগের হয়তো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।